আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের লাইভে আপনাদেরকে স্বাগতম। প্লিজ আপনারা লাইভে যুক্ত হতে থাকুন। আমি এখানে এখনো লাইন পাচ্ছি না, দেখা যাক এই ফোনে। প্লিজ আপনারা লাইভে যুক্ত হতে থাকুন। যাই হোক, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি নিয়মিত লাইভ ক্লাস নেব। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে আজকে আমার নিজের বাড়িতে নিজের মতো করে স্টুডিও সাজাবো খুব শীঘ্রই। তো আশা করি আমার সব প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে আমি যতটুকু জানি, যেভাবে আমার মানে কি বলে যে অর্জিত জ্ঞান যেটা বলে, এই আঙ্গিকে চেষ্টা করব আপনাদেরকে শেখানোর। ইংরেজিতে যেন আপনাদের মানে বিশেষ করে ইংলিশ গ্রামার অংশে কোনো দুর্বলতা না থাকে, পাশাপাশি অ্যাপ্লাইড ইংলিশ এবং মডার্ন গ্রামারের যে রেভলিউশন গুলো বা ইভলিউশন গুলো আছে, এইগুলো আপনাদেরকে অবগত করবো। পাচ্ছি না, দেখা যাক এই ফোনে। তো সেক্ষেত্রে আপনারা স্পেসিফাই করতে পারেন যে কোন বিষয়গুলো পড়ানো যেতে পারে। অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন, প্রায় 2000-এর কাছাকাছি। যাই হোক, অনেকে সুন্দরবন দিবস জানিয়েছেন, অবশ্যই এটা একটা ভালো দিক। মানে আমরা অপসংস্কৃতির দিকে না যাই, আমরা আমাদের কি বলে ইসলামী এবং বাঙালি সংস্কৃতি, এই দুটার যেগুলো সত্যিকার অর্থে ইসলামের সঙ্গে কনফ্লিক্টিং না, যেগুলো সামঞ্জস্যপূর্ণ, সেগুলো পালন করি। কারণ আমাদেরও নৃতাত্ত্বিক ঐতিহ্য যেটা আছে সেটা ধরে রাখা উচিত। যাই হোক, একজনের কাছ থেকে রিকোয়েস্ট এসেছে, স্যার ফ্রেজ অ্যান্ড ক্লজটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আপনারা আপনাদের অপিনিয়নগুলো জানাতে থাকেন, আমি অপিনিয়নগুলোর আঙ্গিকে ইনশাল্লাহ শুরু করব। আরেকজন বলেছে MS মামুন, স্যার প্রথম থেকে শুরু করেন। যাই হোক, এবারে ইনশাল্লাহ ধারাটা অব্যাহত রাখবো। এর কারণ আছে অনেকগুলো। সেটা হচ্ছে, আগে অনেক রকমের প্রেশার মাথার উপরে থাকতো, এখন আল্লাহর রহমতে অনেক প্রেশারটাই কমে গেছে। বললাম যে নিজের জগৎ, এখন নিজের মতো করে একটা স্টুডিও সাজিয়ে নেবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, অনেক শিক্ষার্থী বলেছেন যে স্যার অ্যানালগ বোর্ড কেন, ডিজিটাল নিলেই তো পারেন, আপনার তো ক্যাপাসিটিও আছে। তো এক্ষেত্রে যে বিষয়টা বলি, ডিজিটাল ডিজিটাল, অ্যানালগ অ্যানালগ, দুটারই দরকার আছে। যেমন ই টিচিং মানে ই শিক্ষণ এবং ডাইরেক্ট টিচিং, প্রত্যক্ষ শিক্ষণ, দুটার মধ্যে যেমন অনেক ডিফারেন্স আছে, তেমনি ডিজিটাল বোর্ডটাও ইনশাল্লাহ অ্যারেঞ্জ করে। তো ততদিন পর্যন্ত আমাদের কি করা উচিত, আমাদের মানে পড়াশোনাটা তো কন্টিনিউ করা উচিত। আর আরেকটা বিষয় না বললেই না, এ দেশে স্কুল কলেজ বন্ধ থাকলেও দেখা যায় রেজাল্ট যখন ভালো হয়, তো পড়াশোনার জন্য স্কুল কলেজ আর খোলা রাখার দরকার নাই, এমনটা অনেকে ফেসবুকে লিখে। তো যাই হোক, আমি ওই ফরম্যাটে যাই না। আর একটা প্রশ্ন এসেছে এখানে যে নান ইজ অবলিক আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, মানে কেউ অসহায় না কারণ তারা। তো এক্ষেত্রে দেখেন, নান যদি প্লুরালকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমাদের ভার প্লুরাল হবে। দেখেন যে কেউই অসহায় না কারণ তারা চেষ্টা করতে পারে, এখানে নান মানেই দেই। এই প্রশ্নটা নিয়ে অনেকবার আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এবং লাইভে এসেও বুঝিয়েছি। যাই হোক, আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করে দিই। বিসমিল্লাহ বলে শুরু করলাম। ইজ অবলিক আর, অনেকদিন পরে বোর্ডে লিখছি, বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই।
তাহলে এক্ষেত্রে কি হবে, নান ড্যাশ হেল্পলেস। এক্ষেত্রে এই দে দ্বারা নানকে ইন্ডিকেট করতেছে, দের অ্যান্টিসিডেন্টটা হচ্ছে নান, তাহলে আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে আর। আশা করি এটা নিয়ে প্রবলেম হবে না। এই প্রশ্নটা আর একটা বিষয় আমি ওপেনলি বলি, বাজারের যে প্রতিযোগী পাবলিকেশন, তো তাদের ক্ষেত্রে তারা দীর্ঘদিন এই প্রশ্নটা প্রথমে এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, তারপর আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিপিট হয়েছিল। তো এই উত্তর তারা ইজ দিয়ে রেখেছিল, জানতোই না। পরবর্তীতে আমি কি করলাম, ইন্টারমিডিয়েট বোর্ড বই যেটা, এটাকে আমি রেফারেন্স হিসেবে দিয়েছিলাম। পরে ভিক্টোরিয়া গার্লের গ্রামার যেটা, ওখান থেকে হুবহু কপি করে আমাদের মানে ক্লাস 11-12 যে বোর্ড গ্রামার, এখানে কপি করে নেওয়া হয়েছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশটা। তো পরবর্তীতে আমি রেফারেন্স দিয়ে হুবহু মিলিয়ে দেখিয়েছি। অনেকে বলে যে নানের ক্ষেত্রে সিঙ্গুলার, না এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে নান মানে দে দ্বারা নানকে ইন্ডিকেট করতেছে দে, অর্থাৎ নান এখানে দের অ্যান্টিসিডেন্ট, এ কারণে আমাদের নাম দ্বারা প্লুরাল বোঝাচ্ছে, এজন্য ভার্ব ব্যবহার করতে হবে প্লুরাল। তো পরবর্তীতে আমি এটা রেফারেন্স দিয়েছিলাম, এখন হয়তো বা সংশোধন করে নিয়ে থাকতে পারে, নাও নিতে পারে। তো অন্যদের সঙ্গে আমার একটা বিষয়, সেটা হলো কোনো প্রশ্ন নিয়ে যদি আমার মস্তিষ্কে একটু খটকা বাঁধে, ওই মানে প্রশ্নটা কোন বইয়ের কোন পৃষ্ঠায় কোথায় আছে, এমনও ঘটেছে যে আমার একটা প্রশ্নের সোর্স ফাইন্ড আউট করতে 10 থেকে 11 বছর লেগেছে। অনেকে চিন্তা করে যে ইংলিশ গ্রামার আপনি কি নিজের মাথা থেকে লিখেছেন? ভাই, স্টাডি করার পরে না আপনি আপনার জ্ঞানটাকে উগড়ে দেবেন, তাই কি না? আমাকে এক একটা প্রশ্নের সোর্স ফাইন্ড আউট করতে, আমার সামনে তো কেউ নিয়ে এসে বলেনি যে জাহাঙ্গীর এই প্রশ্নটা এই বইয়ের এই পৃষ্ঠায় আছে, না। আমাকে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন শ্রম দেওয়ার পরে আমি এগুলো ফাইন্ড আউট করতে পারছি। তারপরে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, প্রশ্নের যে এক্সপ্লেনেশনের বিষয়টা, এটা কিন্তু বইগুলো নিয়ে দেওয়া থাকে না। ওইটা দেওয়ার জন্য আরো আনুষঙ্গিক অনেকগুলো বই পড়াশোনা করতে হয়। তার মতো মানে এইগুলো টোটালি একীভূত করার পরে নিজের মতো করে গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা দাঁড় করাতে হয়, একটা নিয়ম দাঁড় করাতে হয়। তো এই জায়গায় যদিও উদ্ভাবনের কিছু নাই, কিন্তু আবিষ্কারের অনেক কিছুই আছে এবং নিজস্বতা দেওয়ার অনেক কিছুই আছে। যদি এটা এতই সহজ হতো, তাহলে তো এই সেকশনে বাংলাদেশে অনেক লেখকই এসেছেন গ্রামার সেকশনে। কিন্তু কথাটা কে কিভাবে নেবেন, আই ডোন্ট কেয়ার, আমি ওসব ধর্তব্যে আনি না। এদেশে আল্লাহর রহমতে প্রথম মানে কেউই কমপ্লিট না, তারপরে ক্লোজ টু বলি বা নেক্সট টু কমপ্লিট গ্রামারিয়ান যদি হয়, কারণ নিয়মের সাথে ব্যতিক্রম যোগ করা বা এই যে ট্রেডিশনাল গ্রামার থেকে মডার্ন গ্রামারের যে পরিবর্তনগুলো, এইগুলোকে মানে কি বলবো যে কম্পারেটিভ স্টাডি আকারে উপস্থাপন করা আল্লাহর রহমতে, এটা মানে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এদেশে প্রথম আমিই করেছি, অন্য কেউ না। এখন আমি করার পরে অন্যরা তো অনুসরণ করে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। যাই হোক, আরেকটা কোশ্চেন আছে, জি স্যার পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করেন। যাই হোক, আপনারা আপনাদের অপিনিয়ন গুলো দিতে থাকেন, আমি ইনশাল্লাহ অবশ্যই, তবে চেষ্টা করবো একদম শুরু থেকেই, মানে গ্রামারের যে ভাগগুলো আছে এগুলো থেকেই আমি শুরু করব, যদিও ফনেটিক্সের গভীরে যাব না। কিন্তু আপনাদের মানে পার্টসে করা শেখাবো, পাশাপাশি সবাই বলতেছেন ফার্স্ট থেকে শুরু করেন, ফার্স্ট থেকে স্টার্ট, ফার্স্ট থেকে স্টার্ট। আর একটা প্রশ্ন আছে যে হোয়াট ইজ ইউর নিউ জব লাইক, এখানে লাইক অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্ব হবে না, দেখেন। যাই হোক, এটা গেল। যাই হোক, এই প্রশ্নটা নিয়ে পরবর্তীতে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে, নান এক্ষেত্রে উত্তরটা হবে আর। নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। দেই এর উচ্চারণ কিন্তু দে না, দেই। ক্যান অলওয়েজ ট্রাই, টয়ের উচ্চারণগুলো ঠয়ের মতো। বিকজ ক এর উচ্চারণ খয়ের মতো। তো নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। পরের প্রশ্নে আসা যাক। What is your new job
লাইক। তো এক্ষেত্রে লাইকটা কোন পার্ট অফ স্পিচ? তো সেক্ষেত্রে এটা দেখেন অবজেক্ট লাইসেন্স করতে পারে বা অবজেক্ট নিতে পারে ভার্ব অথবা প্রেপোজিশন, ভার্ব অথবা প্রেপোজিশন। তো এক্ষেত্রে তো লাইক এটা ভার্ব হওয়ার সুযোগ নেই, কারণ এখানে আমাদের ভার্ব আছে। তাহলে এটাকে কি আমি অ্যাডভার্ব বলবো? অ্যাডভার্ব বলতে গেলে তো অ্যাডভার্বের তো এখানে হওয়ার সুযোগ নেই। কিভাবে নেই সেটাও বলি। কারণ এখানে লাইকটার অবজেক্ট আছে, কিন্তু অবজেক্ট আছে সামনে, জি হোয়াট ইজ ইউর নিউ জব লাইক। তাহলে লাইক হোয়াট মানে কেমন। তো আরেকটা বিষয় ডিট্যাচড প্রেপোজিশন বলে একটা বিষয় আছে, যে প্রেপোজিশনের পরে সাধারণত নাউন, প্রোনাউন বা অবজেক্ট বসে। সেটা নাউন ইকুইভ্যালেন্ট হতে পারে, জেরান্ড হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে। তো এক্ষেত্রে ডিট্যাচড প্রেপোজিশনের ক্ষেত্রে দেখবেন যেমন হোয়াট আর ইউ লুকিং ফর, দেখেন ফর, এই ফরের কিন্তু অবজেক্ট আছে, অবজেক্টটা শুরুতে, বিশেষ করে এমনটা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অথবা এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে, যে আই নো হোয়াট ইউ আর লুকিং ফর। তো যেহেতু এখানে লাইকের অবজেক্ট আছে, তো এক্ষেত্রে লাইকটা হচ্ছে প্রেপোজিশন। যেমন এমন হতে পারে সে দেখতে কেমন, মানে তোমার নতুন চাকরিটা কেমন। হোয়াট ইজ হি লাইক, সে দেখতে কেমন। এমনটাও হতে পারে হোয়াট ডাজ হি লুক লাইক, লুক লাইক, আসলে দুটার সেন্স একই। তো এক্ষেত্রে লাইক এরা হচ্ছে ডিট্যাচড প্রেপোজিশন, তো এই কারণে এটা পার্ট অফ স্পিচ হিসেবে হবে প্রেপোজিশন। যে তার গার্লফ্রেন্ড কেমন, তাহলে হতে পারে হোয়াট ইজ হিজ গার্লফ্রেন্ড লাইক, যে তোমার বাবা কেমন, তাহলে হোয়াট মানে দেখতে কি রকম, তাহলে হোয়াট ইজ ইউর ফাদার লাইক অথবা হোয়াট ডাজ ইউর ফাদার লুক লাইক। যাক, আপনাদের কাছ থেকে প্রশ্ন প্রত্যাশা করতেছি। অনেকের অনুরোধ ক্লাসগুলো যেন 40 মিনিটের বেশি দীর্ঘায়িত না করেন। আরেকটা প্রশ্ন আছে, হি ওয়াজ ইন্টারেস্টেড দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। দেখেন হি ওয়াজ ইন্টারেস্টেড দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল, অফ হিজ আঙ্কেল। তো এই প্রশ্নটা বিসিএস এর একটা প্রশ্ন আছে, ওইটার অনুরূপ, দি দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, ওই ক্ষেত্রে টু হবে। ওই প্রশ্নটাই বলি, বাজারে যে জব সলিউশন বা অন্য প্রকাশনীর বইগুলো তারা কোথাও দিয়ে রাখতো উইথ, কোথাও দিয়ে রাখতো টু, কোথাও উইথ, কোথাও টু। তো পরবর্তীতে আমার মনে হলো এই প্রশ্নটা কোন বইয়ের কোন পৃষ্ঠা থেকে বিসিএস মানে প্রিলিতে সেট করা হয়েছিল, আমি আগে ওইটা ফাইন্ড আউট করব। হ্যাঁ, পরবর্তীতে হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের প্রিপোজিশনের মধ্য থেকে ঠিকই বের করে দেখালাম। তো সেই ক্ষেত্রে বিষয়টা এমন, এই যে ওই জায়গায় এটুকু শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য অ্যাড করা, মানে এটা কি বলে অলংকার হিসেবে যোগ করা, এমনটা ছিল। দেখেন যে হি ওয়াজ ইন্টারেস্টেড, তাহলে এখানে দেখেন হবে টু হিজ আঙ্কেল। তো এক্ষেত্রে দেখেন যে টু দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল, এটাও করা যাবে। এখন এইটার কিন্তু অপোনেন্ট সেন্সও নেওয়া যাবে, যে তাকে যদি আবার তার আঙ্কেলের দায়িত্ব দেওয়া বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আবার উইথও হবে। দুটাই কিন্তু এক্ষেত্রে রাইট করা যাবে, করা যাবে না যে তা না। যেমন দেখেন the children were interested
ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। কাউকে কোনো কিছুর দায়িত্ব অর্পণ করা হলে উইথ হয়, আর কাউকে কোনো কিছু দেওয়া সেক্ষেত্রে টু ব্যবহার করতেছি। দেখেন দ্য চিলড্রেন, এখানে বাচ্চাদেরকে অর্পণ করা হয়েছে কোথায়? তার চাচার কাছে। তাহলে এখন বলতে পারেন দ্য কেয়ার কোথা থেকে আসলো? আসলে কেয়ারটা এখানে ওই যে বললাম অলংকার হিসাবে যুক্ত করা হয়েছে একটু কনফিউজ করার জন্য। দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড, এটুকু না থাকলেও বাক্যের কোনো অর্থ পরিবর্তন হয় না। মানে দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড টু দেয়ার আঙ্কেল, তার চাচাকে দেওয়া হলো। কারণ এখন আপনি যদি বলেন যে এখানে তো আমরা উইথ ব্যবহার করলে কি সমস্যা? যদি উইথ ব্যবহার করতেন, বাচ্চারা কি চাচার দায়িত্ব নিতে পারবে? এটা সাধারণ সেন্সে আসে না। কারণ বাক্যের একটা বিষয় আছে, সেটা হলো প্র্যাগম্যাটিক্স, মানে ওটা বাস্তব হওয়ার যোগ্যতা আছে কিনা। তবে কল্পনার বিষয়টা আলাদা। আপনি যদি বাক্য গঠন করে বলেন যে গরুকে আকাশে উড়াবো, এটা প্র্যাগম্যাটিক্সে আমরা মানে বাস্তব জীবনে ওইভাবে প্রয়োগ করি না। কিন্তু স্বপ্নে তো আপনি দেখতে পারেন যে গত রাত্রে আমি স্বপ্ন দেখতেছিলাম যে ওই স্বপ্নে দেখলাম যে কাউজ আর ফ্লাইং ইন দ্য স্কাই, অথবা কাউজ ফ্লাই ইন দ্য স্কাই, গরু আকাশে উড়ে। স্বপ্নের মধ্যে হতেই পারে, ওটা মানে ডিফারেন্ট পার্সপেক্টিভ। যাই হোক, অনেকে বলছে কিভাবে ভর্তি হব। ভর্তি হওয়ার দরকার নেই, এই পেজ থেকে ইনশাল্লাহ লাইভ হবে। অথবা যদি এই পেজ থেকে আমি লাইভ না করি, তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অনেক আগে খুলেছিলাম, আমি কন্টিনিউ করিনি। দেখেন, আগে মাস্টার জাহাঙ্গীর আলম নামে ইউটিউব চ্যানেলটা ছিল, এখন করছি মাস্টার ইংলিশ। মাস্টার ইংলিশ। তো আপনারা পাওয়ার ক্ষেত্রে পাশে জাহাঙ্গীর লিখে সার্চ দিয়ে তাহলেই হবে। মাস্টার ইংলিশ জাহাঙ্গীর লিখে সার্চ দিলে ইউটিউব চ্যানেলটা পাবেন। আর একটা প্রশ্ন আছে, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। এখানে দ্যাট হি হ্যাজ ডাইড, এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? এটা হচ্ছে নাউন ক্লজ। দেখেন, দ্য নিউজ দ্যাট he has died is false অথবা is not true, তাও হতে পারে। তাহলে এখানে দেখেন that he has died, তো সিম্পল একটা বিষয়। এটা হলো নাউন ক্লজ ইন অ্যাপোজিশন হিসেবে বসছে এই নিউজের, মানে এখানে নিউজটাও যা that he has died একই। এখানে যদি আমরা দেখেন দা নিউজকে উঠাইয়া দিই, that he has died is false, কমপ্লিট সেন্স দিচ্ছে। সেন্টেন্স হতে গেলে কমপ্লিট সেন্স আসতে হবে গ্রুপ অফ ওয়ার্ডসে। যে দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস মানে কি? এখন আমি এটুকু লিখলাম না, ধরেন এটাকে কেটে দিয়ে লিখলাম দ্য নিউজ ইজ ফলস, দ্য নিউজ ইজ ফলস। এখন নিউজটা কি? নিউজ ইকাল টু হচ্ছে এই নিউজ ইকাল টু হচ্ছে দ্যাট হি হ্যাজ ডাইড, নিউজ ইজ ইকাল টু হচ্ছে দ্যাট হি হ্যাজ ডাইড। তো এটা হচ্ছে দ্য নিউজের মানে অ্যাপোজিশনাল বা অ্যাপোজিশনাল ক্লজ। তো এই ক্ষেত্রে এটা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে করতে পারবেন না। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যদি এটাকে উঠায় দেন, তাহলে ওইটা কমপ্লিট সেন্স দিবে না। কি রকম দেখেন, একটা অপরিপূর্ণতা থাকবে। দেখেন, দ্য নিউজ দ্যাট ইউ gave me yesterday is false, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ কি কারণে? এটাকে উঠায় দেন, দেখেন অপরিপূর্ণ। দ্যাট ইউ গেভ মি yesterday is false, আসলে কি দিছিল? দিয়েছিলটা কি? আমাকে সে কি দিয়েছিল? ইজ ফলস। এখানে বাক্যের মানে অর্থের অপরিপূর্ণতা আছে, এ কারণে এটা নাউন ক্লজ হবে না। তো এক্ষেত্রে এই যে দা নিউজ যদি আমি বসাই, এটাকে মডিফাই করছি। যে নিউজটা কি, মানে নিউজটাকে মডিফাই করছি, যে নিউজটা তুমি গতকাল আমাকে দিয়েছিলা।
তো এটা জাস্ট এটাকে মডিফাই করতেছে বা কোয়ালিফাই করতেছে। আর এই অ্যাপোজিশনের ক্ষেত্রে এটা ইজ ইকুয়াল টু এইটা হবে, মানে আপনি যদি এটাকে দিয়েও সেন্টেন্স করতে পারবেন, কিন্তু এটাকে উঠিয়ে দিলে এই যে ক্লজটা, নাউন ক্লজটা, কারণ সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে সাধারণত নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে হয়। ব্যতিক্রম আছে, যেমন প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু সাবজেক্ট হতে পারে, এ অনেক নিয়মেরই ব্যতিক্রম আছে। এই জন্য আমাদের প্রথমে তো নর্মালগুলোই শিখতে হয়, তারপরে নর্মালগুলো বুঝার পরে কি বলে যে অ্যাডভান্সড লার্নিং এর জন্য পরবর্তীতে এই যে ব্যতিক্রমগুলোর দিকে নজর দিতে হয়। যাই হোক, আরেকটা বিষয় আপনাদের কাছে অবশ্য আমার এই বিষয়ে মানে ক্ষমা প্রার্থনা করা উচিত, কিছু কিছু উচ্চারণ আছে, আমি দীর্ঘদিন যেহেতু ক্লাস নিইনি, আজকে অনেকদিন পরে লাইভে আসলাম, কথার মধ্যে জড়তা থাকতে পারে, উচ্চারণে অস্পষ্টতা থাকতে পারে, এর জন্য ক্ষমা প্রার্থী আর কি। এটা নিয়ে হাসি ঠাট্টা বা তামাশা করার কিছু নেই। তাহলে এই যে দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড অথবা দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ইলপড উইথ হিজ টিচার, যাই হোক সে তার স্যারের সাথে পালিয়েছে, অথবা দ্য নিউজ দ্যাট শি হ্যাজ ইলপড উইথ হার স্টুডেন্ট, সে তার ছাত্রের সাথে পালিয়েছে, ইজ ফলস বা ইজ আ রিউমার। এই যে এই জাতীয় ক্ষেত্রে নিউজ ইজ ইকুয়াল টু যদি এইটা আসে, মানে পরের ক্লজটা, তো সেক্ষেত্রে ক্লজটা হবে অ্যাপোজিশনাল ক্লজ, মানে নাউন ক্লজ আর কি। এখানে আরেকটা প্রশ্ন আছে, যাই হোক প্রশ্নটা আবার আসুক, আমি প্রশ্নটা দেখে যাক এই প্রশ্নটা নিয়ে বলি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে গড়ন্ত পাথরে শ্যাওলা ধরে না বা শ্যাওলা জমে না। তো এক্ষেত্রে আসলে টাক্সারালি রোলিংটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু ফাংশনালি অ্যাডজেক্টিভ। যাই হোক এটা নিয়ে দুইটা উত্তরই দুই পক্ষই রাইট হবে, তবে আমি ফাংশনালি মানে ফাংশনকে প্রায়োরিটি দিই, কারণ ফাংশনই সব। যাই হোক আরেকটা প্রশ্ন আছে, দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং ফার্নিচার অ্যান্ড কার্টেন্স ইজ মোর প্লিজিং নাকি মোর প্লিজিং? The decoration of the new office block comma including প্রশ্নটা আবার হারিয়ে গেল। The furniture and curtains, including the furniture and curtains, পর্দা আর কি, আসবাবপত্র এবং পর্দা। তো এক্ষেত্রে রাইট আনসারটা কি হবে? ইজ মোর প্লিজিং। তো এক্ষেত্রে যে জিনিসটা দেখেন, যেটা দরকার, এখানে আমাদের যখন প্রিপোজিশন দ্বারা গ্রুপ অফ ওয়ার্ডস গুলো যুক্ত থাকবে, এই যে পরে যে প্রিপোজিশনাল ফ্রেজটা, এইটা কিন্তু মানে সেন্টেন্সের হেড ওয়ার্ডের উপরে ভাব নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। আর ইনক্লুডিং এর ক্ষেত্রে এই যে পরে যেটা থাকলো, এইটা আবার প্রভাব ফেলবে না। তাহলে আমাদের প্রথম কথা হলো যে দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লকস। তো এই জায়গায় আমাদের হেড ওয়ার্ডটা হচ্ছে ডেকোরেশন, সজ্জা। তো এই যে সহ, কোনটা সহকারে অন্তর্ভুক্ত, মানে সহ, ইনক্লুডিং মানে সহ, দা ফার্নিচার মানে আসবাবপত্র, এবং কার্টেন্স মানে পর্দাগুলো, এইগুলো সহকারে এটা। তাহলে অপশন এইতে আছে ইজ মোর প্লিজিং, ইজ মোস্ট প্লিজিং। এই প্রশ্ন আমার কাছে একটু গড়মিল মনে হচ্ছে, যাক প্রশ্নটা চলে গেছে, লেখার সুযোগটা পেলাম না। তবে এই ক্ষেত্রে যেটা, সেটা আপনাদের মনে রাখতে হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। এক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, মানে ইজ ছিল আর ছিল,
যাক আমি আমার মতো করে লিখি, ইজ মোর প্লিজিং, বি নাম্বারে আর মোর প্লিজিং, আর ধরেন সি নাম্বারে দিলাম ইজ মোস্ট প্লিজিং, মোস্ট প্লিজিং। তো এক্ষেত্রে মোস্ট দেখে অনেকে ভাবতে পারে মোস্ট কেন, মোস্ট মানে মোস্ট এখানে ব্যবহৃত হয়েছে ভেরি অর্থে। মোস্ট কথাটা হলো ফর্মাল, রাইটিং এ চলে, স্পোকেনের ক্ষেত্রে ভেরিটাই চলে। যেমন মাস্টার বইয়ের শুরুতে লেখা আছে মাস্টার এ মোস্ট হেল্পফুল বুক অফ ইংলিশ। তো এ মোস্ট হেল্পফুল বুক মানে এটা হলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই জায়গায় আমি বলতে পারি যে হে আ ভেরি হেল্পফুল বুক অফ ইংলিশ, মানে ভেরি এর পরিবর্তে ওখানে মোস্ট ব্যবহার করা হয়েছে। তো মোস্টটা এই ক্ষেত্রে স্পোকেনে বা ইনফর্মাল রাইটিং এ ব্যবহার না করাই উত্তম, সেক্ষেত্রে ভেরি ব্যবহার করবেন। তো এক্ষেত্রে যেহেতু আমাদের ডেকোরেশনটাই সাবজেক্ট, আমরা সি ব্যবহার করতে পারি। আর এখানে দেখেন ইজ মোর প্লিজিং, এখানে তুলনা কিছু নেই, মানে তুলনার কিছুই নেই, এই কারণে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। এখানে কোনো তুলনাই বোঝায়নি। যাক অনেকদিন পরে পড়াতে এসে আমিও যেহেতু পড়াশোনাগুলো থেকে অনেকদিন দূরে ছিলাম, আর রাগ অভিমান ছিলই। রাগ অভিমান থাকার কারণ আছে। আমি যখন 2009 সালে আমার লাইফটা অন্য রুটে চলে গেল, পরে এখানে এই স্বপ্ন নিয়ে আসছিলাম। আমি কিন্তু ইমানদারি আপনাদের বলি, এখানে আমি কখনোই অর্থ উপার্জনের জন্য আসিনি এই জায়গাটায়। আমি কিন্তু এই কথা বলতাম, যেমন আমি যখন কোচিং ক্লাস নিতাম তখন এই প্রচলিত ভুলগুলোর বিরুদ্ধে যখন কথা বলতাম, তো সিনিয়র অনেক বড় ভাই ছিল যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, কোচিং এ ক্লাস নিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই একটা ভাইও রাজশাহীতে ক্লাস নিতে আসতেন। তাদের মধ্যে দুই এক ভাই আছেন এখন কোরিয়ায়, উনি কি জব করেন তা জানি না, তো ফেসবুকে দুই একবার নজরে এসেছিলেন। তো অনেক ক্ষেত্রে তারা আমাকে কিন্তু সত্য বলতে তাচ্ছিল্য করতো এই বলে যে আমি ল ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি ইংরেজির কি জানি। তো যা কোচিং এ এক সময় আমি বলতাম যে আমি যেগুলো বলতেছি এইগুলাই রাইট, এইগুলাই অথেন্টিক। তো যাই হোক, পরবর্তীতে আমি শিক্ষার্থীরা আমাকে অনেকে প্রথম অবস্থায় অ্যাকসেপ্ট করতে চাইতো না, যে ওনারা ইংলিশে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, তাদের থেকে আপনি বেশি জানেন। তো এই যে একটা বিষয় আর কি। তো তখন থেকে একটা জিদ কাজ করতো। আর বাজারে বইগুলো নিয়ে যে পরিমাণে ভুল ছিল, ওই ভুলগুলোই ভাইয়ারা পড়ে এসে কোচিং এর শিক্ষার্থীদের মধ্যে ওই ফেভারে, যেমন ফোনের ক্ষেত্রেই বলি যে বাই ফোন নাকি ওভার ফোন, তারপরে বাই টেলিফোন নাকি ওভার টেলিফোন, এগুলো বাজারের গাইড বই বা জব সলিউশন যেগুলো, সেগুলো ওভারই ছিল। তো এগুলো যখন তাদের সামনে বলা হতো, এগুলো দেখা যায় যে আমাকে তারা উড়িয়ে দিত এবং শিক্ষার্থীরা তাদেরকে অ্যাকসেপ্ট করতো। তো যাক ব্যাপার না, আমি একটা সময় বলতাম যে এখানে আমি নিজের নামটা উজ্জ্বল করতে আসছি, টাকা উপার্জন করতে না। একদিন এই ভাইয়াদের নামগুলো এই ফিল্ড থেকে হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতে আমার নামটা জল জল করবে। তো এই একটা জিদ তো ছিলই। পরবর্তীতে আমার মানে কি বলবো যে ফ্রন্ট ওয়েতে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং পাবলিকেশনস আসলো, তো তাদের বলেও কাজ হয়নি। যাকে এখানে মাঝখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটার উত্তর দিয়ে নি। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, সে মানে তার কাজিনকে বিয়ে করার জন্য মনস্থির করলো। এখানে কন্টেম্পলেটেড মানে মনস্থির করা, এটা অবজেক্ট হিসেবে বসেছে ম্যারিং হিজ কাজিন, এই জেরান্ডিয়াল ফ্রেজ। তো এই ক্ষেত্রে এটা ম্যারিংটা জেরান্ড, আর এটা হুবহু হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের বইয়ের জেরান্ড অংশ থেকে নেওয়া। তো যাই হোক, আমি তখন বলতাম যে আমি এখানে টাকা উপার্জন করতে আসিনি। আজও বলি, টাকা আমার জীবনে এসেছে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মতো, যে আমার সূর্যালোকের সানলাইটের সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিয়ে আমার খাবার দরকার। মানে এই যে বললাম নাম কামাতে এসেছি, এখন অক্সিজেন হিসেবে বাড়তি আসছে, অক্সিজেন হিসেবে অর্থ। আমি কিন্তু স্ট্রাগল করেছি, হঠাৎ করে এসে কিন্তু অর্থের মানে প্রাচুর্য দেখিনি। আমি সত্যিকার অর্থেই বড় আকারের অর্থের প্রাচুর্য দেখা শুরু করেছি 18 সাল থেকে, যেটা মানে ওই যে বলে না কোটি কোটির ঘরে। তো যাক, আল্লাহ পাক যা করে মানুষের মঙ্গলের জন্যই করে, দিন শেষে সবাই ভালো থাকলেই ভালো। তো আমি সবসময় চেয়েছি আমাদের দেশে যে প্রচলিত ভুলগুলো ছিল এগুলো সংশোধন হয়ে যাক। শিক্ষার্থীরা কি বলবো, রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে পড়াশোনা করে যদি ভুল শিখে, এটা কষ্টদায়ক। আর গ্রামারে অনেক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো শিক্ষার্থীদের জানা দরকার। যে জিনিস বা যে জ্ঞান অর্জন করে আপনার জীবনে কাজে আসবেই না, সে জ্ঞানই হওয়ার দরকার নেই। থমাস গ্রের সম্ভবত একটা লাইন পড়ছিলাম এইরকম, যে হোয়েন ওয়াইজডম ব্রিংস নো প্রফিট
টু বি ওয়াইজ ইজ টু সাফার, মানে যখন জ্ঞান কাজে আসে না তখন জ্ঞানী হওয়া মানেই ভোগান্তির শিকার হওয়া। তো যাই হোক, আর একটা প্রশ্ন আছে এখানে, প্রশ্নটা সলভ করে দিই। এখানে সুইমিং এর জায়গায় যা খুশি বসুক, দেখেন সুইমিং এর জায়গায় ওয়াকিং এ হতে পারে, যা পারে তাই হোক, দুটার মধ্যে ইজ আ গুড এক্সারসাইজ। তো এই জায়গায় বাক্যটি সঠিক নাকি ভুল? তো এক্ষেত্রে এই বাক্যটা ভুল। তাহলে সঠিক কি হবে? এই জায়গাতে এ বসবে না। কেন বসবে না? এই জায়গায় এক্সারসাইজ ব্যবহৃত হয়েছে কি হিসাবে? আনকাউন্টেবল নাউন হিসাবে, আনকাউন্ট নাউন হিসাবে। যেমন দেখেন যে সুইমিং বা ওয়াকিং যদি আমরা এইভাবে ব্যবহার করতাম, ধরেন ইজ গ্রেট ফান, গ্রেট ফান, এই জায়গায় ফান তো আনকাউন্টেবল নাউন, এর আগে কি আমি ব্যবহার করতে পারবো? পারবো না। তো এই একইভাবে দেখেন যে সুইমিং বা ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ অথবা এক্সিলেন্ট এক্সারসাইজ অথবা গ্রেট এক্সারসাইজ, এই জায়গায় আমাদের কাউন্টেবলের কি বলবো যে কাউন্টেবল ডিটারমিনার দরকার নেই, কারণ এখানে এটা আনকাউন্টেবল সেন্সে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তবে এক্সারসাইজের আগে এভাবে বসতে পারে, এটা ব্যায়াম অর্থে না, এটা কোনো কৌশল হিসেবে বা উপায় হিসেবে। তো যাও, এটা নিয়ে আমার ফেসবুকে পোস্ট ছিল, পরবর্তীতে আমি আরো কিছু এক্সাম্পল কালেক্ট করেছি। তো এক্ষেত্রে আর একটা বিষয়, এই ব্যায়াম সংক্রান্ত এই ইউজফুল এক্সারসাইজ, এটা কিন্তু আমি পেয়েছি, এটা সম্ভবত ক্লিপস্টোফেলে, মানে মাইকেলে পাওয়েল, মানে দুজন রাইটার সম্বলিত না, একজনের লেখা যে বইটা। একজন প্রশ্ন করেছেন প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে বাক্যে সাবজেক্ট হয়। হ্যাঁ, নিয়মের ব্যতিক্রম আছে, সমস্যা নাই, নতুন বই যখন আসবে ব্যতিক্রমগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন উইথ প্রপার রেফারেন্স, সঠিক রেফারেন্স সহ। তো যাই হোক, তাহলে আমরা এ কখন ব্যবহার করব? এই যে দেখেন যে আপনার প্রিয় ব্যায়াম কি, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে, দেখেন হোয়াট ইজ ইয়োর ফেভারিট এক্সারসাইজ, না ফেভারিট ফর্ম অফ এক্সারসাইজ, ফেভারিট এক্সারসাইজ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ফর্ম বা টাইপ বা কাইন্ড, ফর্ম, কাইন্ড অথবা টাইপ অফ এক্সারসাইজ। সরাসরি বলা যাবে না যে হোয়াটস ইউর ফেভারিট এক্সারসাইজ, এটা হবে না, সেক্ষেত্রে আমাদের পার্টিটিভ লাগবে, ক্লাসিফায়ার দরকার। ক্লাসিফায়ার হিসেবে আমরা ফর্ম ব্যবহার করতে পারি, কাইন্ড ব্যবহার করতে পারি, টাইপ ব্যবহার করতে পারি। তো এই জায়গাতে দেখেন আমরা এ ব্যবহার করতে পারবো কখন? যদি এই জায়গাতে আমরা ব্যবহার করি যে গুড, এই যে এইগুলো, যে সুইমিং বা ওয়াকিং ইজ আ গুড ফর্ম অফ অথবা গুড কাইন্ড অফ অথবা গুড টাইপ অফ এক্সারসাইজ, এ ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গায় ব্যবহার করতে হবে ফর্ম অফ অথবা কাইন্ড অফ অথবা টাইপ অফ, এই জাতীয় পার্টিটিভ গুলো বা ক্লাসিফায়ার গুলো ব্যবহার করতে হবে। এইভাবে এলোপাথাড়ি পড়িয়ে কোনো কাজে আসবে না, আমাদেরকে ধারাবাহিকভাবে প্রথম থেকেই স্টার্ট করতে হবে, ফার্স্ট থেকেই স্টার্ট করতে হবে। যাই হোক, অনেকে প্রশ্ন করেছেন জেরান্ড অ্যান্ড পার্টিসিপল থেকে। যাই হোক, এখানে আপনাদের একটা বিষয় বলি, জেরান্ড অ্যান্ড পার্টিসিপলের ক্ষেত্রে আমি আর উত্তর দিতে এই কারণে আগ্রহী না, কেন জানেন? মডার্ন গ্রামারে জেরান্ডকে মানে ইনক্লুড করা হয়নি, এটাকে বাদ দেওয়া হয়েছে। এখন ভার্ব প্লাস আইএনজি সেটা নাউনের কাজ করুক, ভার্বের কাজ করুক, অ্যাডজেক্টিভের কাজ করুক, অ্যাডভার্বের কাজ করুক, প্রেপোজিশনের কাজ করুক, কনজাংশনের কাজ করুক, ট্রেডিশনাল গ্রামারে কিন্তু জেরান্ড ব্যবহৃত হতো তিনটা ক্ষেত্রে। যদি সেটা নাউনের কাজ করে জেরান্ড, ভার্বের কাজ করলে জেরান্ড হতে পারে যদি অবজেক্ট অ্যাকসেপ্ট করে, আবার অ্যাডজেক্টিভ হতে পারে সেটা কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে। আর বাদ বাকি ক্ষেত্রগুলোতে যেমন ভার্বের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, বিশেষ করে কন্টিনিউয়াস টেন্স গুলোতে।
তারপরে আসেন, এটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে যখন স্টেট বোঝাচ্ছে, আবার এটা অ্যাডভার্বের কাজ করতে পারে যখন মানে ম্যানার বোঝায়, অথবা অনেক ক্ষেত্রে টাইম বোঝায়। আবার এটা কনজাংশনের কাজ করতে পারে, এটাকে আমরা বলি পার্টিসিপিয়াল কনজাংশন। এইগুলোর ক্ষেত্রে আসে যেমন সাপোজিং, কনসিডারিং, প্রোভাইডেড, প্রোভাইডিং, এইগুলো আর কি। তারপরে প্রেপোজিশনের কাজ করতে পারে, যাদেরকে আমরা বলি পার্টিসিপিয়াল প্রেপোজিশন বা পার্টিসিপাল প্রেপোজিশন, এগুলো তো আমরা দেখছি। যেমন এর আগে বললাম কনসিডারিং, ওটা যেমন কনজাংশন হতে পারে যদি এরপরে ক্লজ থাকে, আর যদি ফ্রেজ থাকে সেক্ষেত্রে কনসিডারিং হতে পারে পার্টিসিপাল প্রেপোজিশন। আরেকজন প্রশ্ন করেছেন, ওই প্রশ্নে ওয়াকিং এর আগে বা সুইমিং এর আগে, সুইমিং বা ওয়াকিং এর আগে তো এ বসার সুযোগই নেই। আরেকটা প্রশ্ন আছে, আই ওয়াক টু ওয়াক, মানে আমি হেঁটে কাজে গিয়েছিলাম, বাট আই কেম হোম ড্যাশ দ্য ট্যাক্সি। তো এক্ষেত্রে কি হবে, বাই হবে নাকি অন হবে নাকি ইন হবে? তাহলে দেখা যাক, এটাও কিন্তু প্রচলিত বইগুলো ভুল ছিল, এটাও প্রথম সঠিক আমি বের করে দেখাইছি হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের বই থেকে এবং ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রেমন্ড মার্ফির বই থেকে। এছাড়াও আরো অনেক অনেক এক্সাম্পলস বের করেছি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে, কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে, লংম্যান ডিকশনারি থেকে, ম্যাকমিলান থেকে। আই ওয়াক টু ওয়াক, কাজে গিয়েছিলাম হেঁটে, ওয়াক টু ওয়াক কোথাও যাওয়া, বাট I came home, I came home, কিভাবে আসলাম বাসায়, দেখেন দ্য ট্যাক্সি, দ্য ট্যাক্সি। তাহলে এই জায়গায় কি হবে, অপশন এই ধরেন অন, অপশন বিতে বাই, অপশন সিতে ইন, অপশন ডিতে উইথ। তাহলে কোনটা হবে? একটা বিষয় মনে রাখবেন, মিনস অফ ট্রান্সপোর্ট, পরিবহন বোঝালে আমরা এই যে ট্রেন হোক, বাস হোক, প্লেন হোক, এই ক্ষেত্রগুলোনে এর আগে সাধারণত ব্যবহার করব বাই। যেমন কিরকম দেখেন, বাই বাস, বাই বোট, বাই ট্রেন, বাই কার, হ্যাঁ বাই ট্যাক্সি, যাই হোক। কিন্তু যদি এদের আগে ডিটারমিনার বসে, ডিটারমিনারকে এই যে দা একটা ডিটারমিনার, অথবা কোনো সময় সুযোগ শব্দ বসলো, এও বসতে পারে যে আমি একটা ট্যাক্সিতে ফিরলাম, যে আই কেম হোম ইন এ ট্যাক্সি। তখন কিন্তু এই যে ট্যাক্সি আর কারের ক্ষেত্রে, ট্যাক্সি কার এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন, আর প্লেনের ক্ষেত্রে অনও ব্যবহার করা যায়, ইনও ব্যবহার করা যায়, দুটাই ব্যবহার করা যায়। কিন্তু এই যে বাস, ট্রেন, বোট এইগুলোর ক্ষেত্রে বা ফেরি, এদের আগে ডিটারমিনার থাকলে আমরা ব্যবহার করব অন, কিন্তু ট্যাক্সি কার এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। তো যত ডিটারমিনার আছে এই ক্ষেত্রে অন বসবে না, এর একটা ওয়ে আছে যার মধ্যে আপনি চলাচল করতে পারবেন। এগুলো অনেকে বলে সাজিয়ে, আসলে প্রেক্ষাপটটা যেহেতু আমি মানে নেটিভ লার্নার্স না, যে ইউএস বা ইউকে থেকে শিখিনি, আমি বই পুস্তক পড়ে বা বিভিন্ন রেফারেন্স দেখে শিখেছি, এ কারণে আমি এইভাবে মানে কি বলবো যে জোরালো ভাবে বলতে পারি না বই পুস্তকের বাইরে গিয়ে। তো যাক ব্যাপার না, এই যে এখানে দাঁড়া হচ্ছে ডিটারমিনার, এই ডিটারমিনার থাকার কারণে এখানে আর তখন বাই হবে না। যদি এমন হতো যে আই কেম হোম, যদি শুধু ট্যাক্সি থাকতো, ট্যাক্সি থাকলে তখন আমরা বাই দিতে পারতাম, যে আই কেম হোম বাই ট্যাক্সি। যেমন বাইকের ক্ষেত্রে যে হি কেম হেয়ার বাই বাইক, ভালো কথা। যদি হয় তার নিজের বাইকে, তখন হবে অন হিজ বাইক, যে আমি আমার নিজের গাড়িতে এসেছি, নিজের কারে। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম ইন মাই কার, মাইটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। তাহলে এই জায়গায় আমাদের কোনটা হচ্ছে, অন হবে না, কারণ ট্যাক্সি আর কারের ক্ষেত্রে অন হবে না, বাই তো হচ্ছেই না। তাহলে এখানে রাইট আনসারটা হচ্ছে ইন। এখানে দা থাকুক, এ থাকুক, পসেসিভ ডিটারমিনার হিজ থাকুক, যা পারে তাই হোক। আর একটা প্রশ্ন আছে, দ্য মুন হ্যাং দ্য মাউন্টেন্স। তো এক্ষেত্রে অ্যারাউন্ড হবে নাকি অফ হবে, ইন হবে নাকি? ভাই এখানে আপনার মূল অপশনটাই নাই, এখানে হবে হলো ওভার, ওভারটাই আপনি বাদ দিয়েছেন। দ্য মুন
ওভার দ্য মাউন্টেন্স, ওভারটাই বাদ দিয়ে রাখছেন। যা হোক, আপনাদের আবার বলে রাখি, যদি আমি এই পেজ থেকে লাইভ না করি তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে মাস্টার ইংলিশ আমার যে ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে আমি লাইভ করতে পারি। অনেকে যদি লাইভ না পান, এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে লাইভ করলে অটোমেটিকলি আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি বুঝতে পারবেন। যাক, এখানে একটা প্রশ্ন এসেছে, হি ডিড ইট প্রেসিং দ্য বাটন। এখানে প্রেসিং মানে কিভাবে, ম্যানার বোঝাচ্ছে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড না। যাই হোক, আমি একদম শুরু থেকেই শুরু করব, প্রারম্ভিক আলোচনা থেকে। এখানে আরেকটা প্রশ্ন আসছে মনিরুজ্জামান মনিরের, বাট মি নো বার্ডস। এখানে বাট কোনটা কি প্রথম, বাট মি, এই যে বলে না হেল্প মি, এখানে প্রথম বার্ডটা হচ্ছে ভার্ব, মানে কিন্তু করো না, নো বার্ডস, আর কোনো কিন্তু না, আর পরের বার্ডসটা হচ্ছে নাউন। তো যদিও মডার্নে বাটের এইরকম ব্যবহার নাই, এই বাক্যটাই আর এইভাবে ব্যবহার হয় না, কিন্তু বার্ডসের ব্যবহারটা নাউন হিসেবে এখনো আছে। যাই হোক, আপনাদের কাছ থেকে স্যাটিসফ্যাক্টরি কোনো কোয়েশ্চেন নাই। যেমন একজন প্রশ্ন করছে ইন্ডিয়ারিং ওয়ার্ডটা কি, ইন্ডিয়ারিং মিস্ট্রি না কি লিখছে আর কি, যেটা হোক, এক্ষেত্রে জেরান্ড হওয়ার সুযোগ নেই, পার্টিসিপাল অ্যাডজেক্টিভই হবে। আর একটা প্রশ্ন আছে, আই গট জিপিএ 5, এটা আসলে রং সেন্টেন্স। আই গট আ 5 জিপিএ অথবা আই গট আ জিপিএ অফ 5, মানে এ জিপিএ অফ 5 অথবা এ 5 জিপিএ, মানে যে সংখ্যাটা ওইটা আগে আসবে। যাকে প্রশ্ন, দ্য মুন হ্যাং দ্য মাউন্টেন প্রফেসর বই অ্যারাউন্ড দ্য, কিন্তু আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। এক্ষেত্রে রাইট আনসারটা হবে ওভার। তো আপাতত আমি লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি মনে হয় এই লাইভটা শেয়ার দিয়ে অন্যরা উপকৃত হবে, আপনারা যদি সত্যিকার অর্থে চান দেশে শিক্ষার পরিবর্তন আসুক, কোয়ালিটি এডুকেশন যারা আসলে ইচ্ছুক আছে তাদের হাত দিয়ে ছড়িয়ে পড়ুক, তো আপনাদের সহযোগিতা তো অবশ্যই একান্ত কাম্য। লাইভটা অবশ্যই শেয়ার দিবেন। আর আরেকটা বিষয়, আপনারা অবশ্যই মাস্টার ইংলিশ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নিজের স্বার্থে এবং সঠিক জানার স্বার্থে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।